টাকার বিনিময়ে কারখানায় আগুন দিচ্ছে চক্র, বংশালে এক নারী গ্রেফতার। অস্থিরতাই উদ্দেশ্য ধারণা পুলিশের। প্রতিপক্ষ বানালে ফল ভালো হবে না বলছে বিএনপি। ১-১১-র মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান। ধর্মভিত্তিক দলগুলো নিয়ে নির্বাচনী জোট করবে জামায়াত। অতীতের মতোই জামায়াতকে জোটে চাইবে বিএনপি। এবং মামলার আসামি ছাত্রদল নেতা মিথুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা। শৃঙ্খলা ভঙ্গে সংগঠনের ২ জনকে বহিষ্কার। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। পুরান ঢাকার বিভিন্ন কারখানায় আগুন দেয়া হচ্ছে টাকার বিনিময়ে। টার্গেট করা হচ্ছে ছোট কারখানাকে। এমন ২টি ঘটনার ফুটেজ দেখে এক নারীকে গ্রেফতার করেছে বংশাল থানা। এ কাজে জড়িত একটি চক্র মাত্র ১০,০০০ টাকায় বাস্তবায়ন করছে পরিকল্পনা। পুলিশের ধারণা, অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এভাবে আগুন লাগানো হচ্ছে। সিসিটিভি ক্যামেরার এই ফুটেজ গেল বুধবারের। পুরনো ঢাকার কয়েকটুলির বিকে লেইনে এই জুতোর কারখানায় আগুন দিতে দেখা যায় এই নারীকে। শ্রমিকের বেশে কারখানায় ঢুকে কয়েক জায়গায় আগুন লাগান তিনি। কাছাকাছি সময় আরও একটি জুতার কারখানায় আগুন দেন আসমা বেগম নামের এই নারী। বোরকা আর মাথায় ওড়না পেঁচিয়ে নিজের পরিচয় ঢাকেন আসমা। কাজ শেষে দ্রুতই সটকে পড়েন। পুলিশ বলছে, প্রতিটি ঘটনায় ১০,০০০ টাকার বিনিময়ে কাজ করেন আসমা বেগমের চক্র। আদালতে ১৬৪ ধারায় অন্তত ৩টি ঘটনার স্বীকারোক্তিও দিয়েছেন আসমা। বিকেলেনের ঘটনায় সহযোগী হিসেবে নিপুণ, সুমন, ইব্রাহিম, মম, সাহেবের নাম জানিয়েছেন, যেখানে আগুনের পরিকল্পনা করেন সবাই মিলে আর বাস্তবায়ন করেন আসমা। এই কাজের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি হাজারীবাগে চামড়ার গুদামের আগুনে তাদের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত চলছে। পুলিশের ধারণা, অস্থিরতা তৈরি করতেই এমন পরিকল্পনা। প্রাপ্ত তথ্য এবং অন্যান্য যে গোয়েন্দা তথ্য আমরা মিলিয়ে এই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন মহিলাকে হাসপাতালে গ্রেফতার করা হয়। একই চক্র ২৫ জানুয়ারির মধ্যে লালবাগ ও ওয়ারি এলাকায়ও আগুন দেওয়ার পরিকল্পনা করছিল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১-১১-র মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলছেন, ওই সময় সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের দল। আর এমন অপপ্রচার বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা দাবি করে। এর ফল ভালো হবে না বলেও সতর্ক করেন নেতারা। বিএনপি প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী শুক্রবার। দিনটিতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন। অনন্তকাল সংস্কার চলবে, নির্বাচন হবে না, এমনটি হতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনা সহ্য করার মন মানসিকতা থাকতে হবে বলেও মন্তব্য তার। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পরে দলের পল্টন কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরেকটি ১-১১-র মতো সরকার গঠন প্রশ্নে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চলছে। তবে পরিস্থিতির ভয়াবহ পরিণতির ভুক্তভোগী বিএনপি। কেউ বলছে বিএনপি নাকি 111 আনার পায়তারা করছে। ২০০৭ সালের ১-১১-র যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। যদি কেউ কিছু বলে থাকেন, আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছেন। বিএনপি কোনো দায়িত্ব বহন করে না। এছাড়া বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছেন তার ফল ভালো হবে না বলে সতর্ক করেন এই বিএনপি নেতা।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটের আগে ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে নির্বাচনী জোট গঠন করতে চায় জামায়াত। দলটির নেতারা বলছেন দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চলমান, আত্মপ্রকাশ ভোটের আগ মুহূর্তে। অন্যদিকে অতীতের মতো এবারও নিজেদের জোটে জামায়াতকে আমন্ত্রণ জানাবে বিএনপি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির মাঠে সরব কোণঠাসায় থাকা জামাত। বিএনপির সঙ্গে মিত্রতা ভুলে আলাদা জোট করে ভোটের চিন্তায় তারা করছে ইসলামী দলগুলোকে নিয়ে নির্বাচনী মোর্চা তৈরির চেষ্টা। চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে জামাতের আমির সহ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণও ছিল আলোচনায়। এতেই রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে এখন ইসলামিক জোট গঠনের প্রসঙ্গ। ইসলাম, দেশ, মানবতা এই নীতি ও আদর্শের ভিত্তিতে যারাই ঐক্য করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ইসলামী দল নয়, ইসলামের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য অন্য কোনো দলও যদি ঐক্য করে, ঐক্যর আশা পোষণ করে, আমরা তাদের সাথে ঐক্য করতে চাই। কমপক্ষে যদি একটা অ্যালায়েন্স হয়ে যায় আসন ভিত্তিক, তবেও তো অনেক দূর আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। জামাত নেতারা বলছেন ইসলামিক দলগুলোর মধ্যে থাকা মতবিরোধ নগণ্য বিষয়ে, সেসব নিয়ে কাজ করছেন তারা। ভিন্ন মত প্রকাশ মানে এটা নয় যে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সেখানে দলীয় স্বার্থের ঊর্ধ্বটি আমাদের কাজ করতে হবে। আর নির্বাচনী ঐক্য যদি আপনি বলেন, সেটার আমরা এখন বলছি না যে ঐক্য হবে কি না, আর কি হবে না হবে, এটা এখনো সময় আসে নাই। সময় আসলে সেটা আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েই প্রকাশ করব। এই উদ্যোগকে বিএনপি নেতারা স্বাগত জানালেও জামাতকে সঙ্গে নিয়ে ভোটে যাওয়া তাদেরও আশা। একসাথে ইলেকশন করেছি, একসাথে আন্দোলন করেছি, এখনও আমরা একসাথে আন্দোলনে আছি। এখন বাকি সময়টুকু আমরা অপেক্ষা করব যে যদি জামাত ইসলাম আমাদের সাথে তারা আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে হয়তো নির্বাচনের সময়ও একটা ব্যবস্থা থাকতে পারে। এখানে আমাদের ইঙ্গিত দেওয়া আছে, এখন নির্ভর করবে জামাত ইসলামের উপরে। দেশের বৃহত্তর স্বার্থে বিএনপি জামাত যে কোনো সময় নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে বলেও জানান দলগুলোর নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 2 জনকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন মিথুন ও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে বহিষ্কার করেছে ছাত্রদল। বৃহস্পতিবার আসামি মিথুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ ভোরে থানায় আনা হলে মিথুনকে ছিনিয়ে নিতে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের নিউ মার্কেট জোনের এসি সহ 5 পুলিশ আহত হন। গত 10 জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান। রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তারা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে কয়েকজন তাকে মারধর করেছে। তবে প্রক্টরের দাবি ক্যাম্পাসে মারধরের কোনো ঘটনা ঘটেনি, বাইক দুর্ঘটনায় মৃত্যু হতে পারে শিমুলের। এর প্রতিবাদে সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ঘটনা তদন্তে উপাচার্যকে আহ্বায়ক করে 3 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বান্ধবীর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুল শিহাব। এক পর্যায়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখানকার আনইউজুয়াল যে কোনো ডেথ যে প্রোটোকলে দিতে হয় সেই প্রোটোকল অনুসরণ করে আমি তাকে মর্চুয়ারিতে পাঠিয়ে দিয়েছি আর কি। এভাবে কোনো ব্লান্ট ইনজুরি কিছু ছিল ঘাড়ের দিকে, বাট কোনো ধরনের বড় শার্প কোনো ইনজুরি ছিল না, ব্লিডিং ছিল না, এক্সটার্নাল কোনো ব্লিডিং ছিল না, এটুকুই পেয়েছি আমি। শিমুলের মৃত্যুর কারণ নিয়ে এক এক পক্ষ থেকে আসছে এক এক ধরনের বক্তব্য। বন্ধুরা জানিয়েছেন প্রক্টরের টহল গাড়ি দেখে দ্রুত পালানোর চেষ্টা করছিলেন শিমুল। এ সময় কয়েকজন তরুণ তাকে ধাওয়া ও মারধর করে। তবে ঘটনাটি দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলেই মনে করছে তার পরিবার। ধাওয়া দিলে মারা যাবে কি হবে একটা ছেলে,
এটা বাইক থেকে পড়লে মারা যাবে, শরীরে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। ছেলে আমার মারা গেছে, ডাক্তারের ট্রিটমেন্ট করছে। ছেলে তো নাই ভাই, ছেলে তো মারা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন, ক্যাম্পাসে মারধরের শিকার হননি শিমুল। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে শিমুলকে ধাওয়া এবং ব্যাডমিন্টনের র্যাকেট দিয়ে আঘাত করা হয়েছিল। অক্ষত আছে তার বাইকটি। প্রক্টরের গাড়ি তো পেছন ছিলই, ওরা আবার শুনে এরা দ্রুত আগায় যাইছে। কি হলো, গিয়ে দেখে যে ছেলেটা এবং পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। বিশেষ করে বাহির থেকে কেউ হয়তো এরকম বলারও চেষ্টা করছে যে ছেলেরা পিটিয়ে মেরেছে, চোর সন্দেহ, কিন্তু এরকম কোন সত্যতা আমি পাইনি। ডক্টর বলেই ছাত্ররা যে সন্দেহজনক দেখে ধাওয়া করে, এখন তাদের বলে যে এখানে আর বেশি দিন থাকা যাবে না বলে নিয়ে তার মনে ছিল সে দ্রুতগতিতে যাইতে থাকে। তখন পিছন দিক দিয়ে তারা ধর করলে আশেপাশে যারা ব্যাডমিন্টন খেলছিল ছাত্ররা, তারাও মানে ধরপাকড়ের মতো করে দিক যায়, তখন সে আরো ভয় পেয়ে যায়। মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত আটক করা যায়নি কাউকে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বেতন কাঠামো ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার পর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন তারা। তবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষকরা। এর আগে সকাল 11:30টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ শুরু হয়। এতে বক্তারা বলেন, স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেও তৃতীয় শ্রেণীর কর্মচারীর বেতন পাচ্ছেন তারা। শিক্ষকরা জানান ২০২১ সাল থেকে ১০ম গ্রেডের দাবি জানাচ্ছেন তারা, কিন্তু কেউ কোনো আশ্বাস দেয়নি। ৫ আগস্টে পদ পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কমিটি করে দেয়, কিন্তু সেই কমিটি পরে বাতিল করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষকরা। দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বিদ্যালয়ে ফিরে যেতে চাই, শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। আমাদের দাবি একটাই, ১০ম গ্রেড, অন্য কোনো দাবি নাই। শিক্ষককে জাতি গড়ার কারিগর বলা হয়, সে কারিগররা কেন তৃতীয় শ্রেণীর? আমাদের বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে দাবি বাস্তবায়ন করবে, মুখে বলছে, আসলে আদৌ আমাদের কিছু করা হয়নি। শিক্ষাগত যোগ্যতার সাথে তৃতীয় শ্রেণীর এখন আমাদের যে 13তম গ্রেড, এটা আসলে এখন এই যুগে আসলে মানায় না। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।